নমস্কার, আমি শুভাশিস। আপনারা শুনছেন একটা গল্প হোক, বাংলা তথা বিশ্ব সাহিত্যের শ্রুতি গল্পের সমাহার। আজ আপনাদের শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প ঢাকার বাঙাল। গল্প পাঠে এবং চরিত্র চিত্রণে আমি শুভাশিস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল বটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। শুরু করা যাক আজকের গল্প ঢাকার বাঙাল। ঢাকা কলেজ থেকে পরেশনাথ প্রথমে MA ও পরে BL পাস করে পঞ্জিকা মতে অতি শুভ দিনে ব্যবসা আরম্ভ করার জন্য ঢাকার বার্ড লাইব্রেরিতে প্রবেশ করেছিল। পরেশের পৈতৃক ভবন ঢাকা শহর থেকে কিছু দূরে কোনো গ্রামে। নৌকায় যেতে 5-6 ঘন্টা লাগে মাত্র। উকিল হয়েও পরেশ প্রথমে নিজের স্বতন্ত্র বাসা করেনি, কারণ তার হাতে এই পরিমাণ মজুর টাকা ছিল না। ওকালতির অনশন কাল কাটিয়ে ওঠে, তাই সে মেসের বাড়িতেই থেকে শেয়ারের ছক্কর গাড়িতে আরোহণ করে আদালতে বার হতে হয়। পরেশনাথের বয়স 25 বছর মাত্র। গৌরবর্ণ, যুবা, দিব্য সুঠাম চেহারা। পড়াশোনাতেও বেশ ভালো রকমই করেছে এবং এখনো করে থাকে। হলে কি হবে, সে যাকে বলে একটু মুখ চোরা। সকল প্রসঙ্গে সকলের সঙ্গে ফরফর করে কথা বলা তার মোটেই আসে না। এও একটা কারণ বটে। দ্বিতীয় কারণ, এখানে তার কোনো সহায় ছিল না, তাই পরেশ পসার জমাতে পারল না। পসার চলে যাক, মাসে মাসে মাসিক বাসার ভাড়াটা, মেসের মাসিক ভাড়াটাও উপার্জন করা কঠিন হয়ে দাঁড়ালো। সামান্য যা পুঁজি ছিল তা দেখতে দেখতে ফুরিয়ে গেল। তারপর বিধবা মায়ের সামান্য সঞ্চয়ে হাত পড়ল। তারপর স্ত্রীর অলংকারেও হাত পড়তে আরম্ভ হয়েছে। এইভাবে বছর 2 কেটে গেছে। বছরখানেক বার লাইব্রেরিতে ধর্ণা দেওয়ার পর ওকালতি ব্যবসার প্রতি পরেশের ঘৃণা ধরে গিয়েছিল। এও বলক্ষণ বুঝতে পেরেছিল যে তার প্রকৃতির মানুষেরা এই ব্যবসায় কোনোদিন সুবিধা করতে পারবে না। তাই সে একটা চাকরির সন্ধান করছিল। বিজ্ঞাপন দেখে নানা স্থানে দরখাস্ত করেছিল, কিন্তু এই পর্যন্ত কোনো ফলাফল দেখা দেয়নি। পরেশের ওকালতি জীবন 2 বছর পূর্ণ হবার পর একদিন সংবাদপত্রে একটি বিজ্ঞাপন দেখল। কলকাতা স্থিত কোনো সম্ভ্রান্ত পদস্থ ব্যক্তির পুত্রগণকে পড়াবার জন্য 50 টাকা, বাসা খরচ লাগবে না। প্রথম দর্শনে এই বিজ্ঞাপন পরেশনাথের কাছে লোভনীয় মনে হলো না। MA BL পাস করে শেষে 50 টাকা বেতনের গৃহশিক্ষক, তাও কোনো রকম করদ রাজার মহারাজার গৃহে নয়, এক সম্ভ্রান্ত পদস্থ ভদ্রলোকের গৃহে। কিন্তু পরদিন 7-5 ভেবে একটা দরখাস্ত ছেড়েই দিল। ভাবলো হবে না তো, সে তো জানাই আছে, কত দরখাস্তই তো করা গেল, হলোটা কি? যাক, দেখাই যাক না, 2 পয়সা তো নয়। এগুলো ডাক মাসুল বৃদ্ধির আগের ঘটনা। এই দরখাস্ত কিন্তু জবাব এলো। হলো ঠিক বলা যায় না, হইলেও হতে পারে। ভবানীপুরের ঠিকানা দিয়ে রায় বাহাদুর খেতাবধারী এক ভদ্রলোক চিঠি লিখেছেন। আপনার সহিত সাক্ষাতে কথাবার্তা কহিতে ইচ্ছা করি। আপনি আসিয়া আমার সহিত আগামী শুক্রবার সকাল বেলা 10টার মধ্যে দেখা করুন। যদি আপনি মনোনীত না হন, তবে আপনার যাতায়াতের ইন্টার ক্লাসের ভাড়া আমি দেব। এই পত্র পড়ে পরেশ চটে গেল। সে আপন মনে বলতে লাগলো, হ্যাঁ, ভারী তো চাকরি, তাও আবার জাঁকড়ি। রায় বাহাদুর হৃদয়নাথ চ্যাটার্জি, কে হে তুমি সম্ভ্রান্ত পদস্থ ব্যক্তি? তোমার নাম তো কখনো শুনিনি জীবনে। ভেবেছিলাম হয়তো কোনো রবীন্দ্রনাথ ঠাকুর কি জগদীশ বোস বা প্রদ্যোৎ কুমার কি দীর্ঘপাতিয়া, এরকম কেউ একজন নামজাদা লোকের বিজ্ঞাপন। না হয় তা নয়, হৃদয়নাথ চ্যাটার্জি ঘোড়ার ডিম হয়ে যাবে। পরদিন ডাকে পরেশ তার স্ত্রীর কাছ থেকে একটা পত্র পেল। সে লিখেছে, জমিদারের গোমস্তা খাজনার জন্য বড় বিরক্ত করছে।
খোকার গোয়ালার দুধের দাম 3 মাসের বাকি, এই বলে অন্তত 1 মাসের টাকা শোধ না দিতে পারলে দুধ বন্ধ করবে। অতএব গোটা 20 টাকা না চাইলেই নয়, না হলে চলে না। এই চিঠি পড়ে পরেশের মনটা খারাপ হয়ে গেল। ভাবলো দূর ছাই, একরকম করে আর কদিন চলবে? অত মান অপমানের হিসেব করা গেলে চলে না। যাই, মহাসম্ভ্রান্ত মহাপদস্থ সেই অজ্ঞাতনামা রায় বাহাদুরের তাবেদারি করি গে। মাস গেলে 50টা টাকা পাবো তো, আবার বাসা খরচ লাগবে না, নিজের কাপড় জুতো সেই বা কত। বাড়িতে মাসে মাসে যদি 20টা টাকা মানি অর্ডার করে পাঠাই, তাহলে তারা স্বচ্ছন্দে থাকতে পারবে। যাই দেখি মহামতি চাটুর্য মশাই আমায় মনোনীত করেন কিনা। কিন্তু টাকা কোথায়? বাড়িতে 20 টাকা এবং কলকাতার পাথেয় সরব অন্তত 20 টাকা, অর্থাৎ 40 টাকার এখনই প্রয়োজন। শ্বশুর প্রদত্ত 1 ছড়া সোনার চেন তার ছিল। ইতিপূর্বে স্ত্রীর অলংকার সে বিক্রয় করেছে, কিন্তু এটাকে বিক্রি করেনি। কারণ পেটে অন্ন থাকুক আর নাই থাকুক, তার উপর সোনার চেন ঝুলিয়ে আদালতে না গেলে উকিলের পদমর্যাদা থাকবে কেন? সেই চেনটি বিক্রি করে বাড়িতে 20 টাকা পাঠিয়ে বাকি টাকা সঙ্গে নিয়ে পরেশ কলকাতা যাত্রা করল। শিয়ালদা স্টেশনে নেমে পান্থনিবাস নামক হোটেলে নিজের বাস্ক বিছানা রেখে চা খেয়ে পরেশ ভবানীপুরে যাত্রা করল। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে দেখলো বাড়িটি বড় মানুষের বটে। ফটকে কাঠের চেয়ারের ওপর ভোজপুরি দারোয়ান গর্বিতভাবে বসে আছে। বেটা যেন লাট। এই দেখে পরেশ সেখানে দাঁড়ালো না। অল্প দূরে রাস্তার মোড়ে একটি পানের দোকান ছিল, সেখানে গিয়ে 1 পয়সার মিঠা খিলি কিনলো। 1.5 পয়সা দিয়ে একটা কাঁচি সিগারেট কিনে তা বাড়িয়ে পানওয়ালাকে জিজ্ঞেস করলো, এই যে এই যে বড় বাড়ি, ফটকে দারোয়ান বসে আছে, এ বাড়ি কার হে? পানওয়ালা বলল, জানেন না বাবু, উনি রায় বাহাদুর হৃদয় বাবু। ওই যে চিড়িয়াখানার ছোট লাট সাহেবের কুটি আছে না, উনি সেই কুটির ম্যানেজার। এই মস্ত লোক। ও বলে পরেশনাথ ধীর পায়ে বাড়ির দিকে ফিরে এসে দারোয়ানের হাতে রায় বাহাদুরের চিঠিখানি পাঠিয়ে দিল। কিছুক্ষণ পরে তার ডাক পড়ল। পাজামা স্যুট পরে রায় বাহাদুর ড্রয়িং রুমে বসে গুড়গুড়িতে তামাক সেবন করতে করতে খবরের কাগজ পড়ছিলেন। চোখে সোনার চশমা, বয়স আন্দাজ 50-এর ওপর উঠেছে। দেহখানি স্থূল, বর্ণ খুব শ্যামোজ্জ্বল, প্রায় গৌরবর্ণ বললেই হয়। পরেশনাথ প্রবেশ করতেই তিনি তার সহিত শেক হ্যান্ড করতে বললেন, হ্যালো, বসুন বসুন। পরেশ বসলে রায় বাহাদুর তার প্রতি নিবিষ্ট মনে কিছুক্ষণ চেয়ে রইলেন। তারপর কথাবার্তা আরম্ভ হলো। রায় বাহাদুর পরেশের আবেদনপত্রখানি বের করে তার উপর একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করলেন, আপনি MA BL পাস করেছেন, ঢাকাতে প্র্যাকটিস করেন লিখেছেন। বিশেষ সুবিধে হয়নি তো অবশ্য বুঝতে পারছি, কিন্তু তাহলে 50 টাকা মাইনে কি আপনার চলবে? এতে কি আপনি সন্তুষ্ট থাকতে পারবেন? পরে সবিনয়ে উত্তর করলো, আগে তা পারবো, কেননা আমার অভাব কম। ও সে ভালো, বলে রায় বাহাদুর গুড়গুড়ির নলটায় 2-4 টান দিলেন। পরে জিজ্ঞাসা করলেন, আমি কিন্তু 24 ঘন্টার লোক চাই, এখানে আপনার থাকতে কোনো অসুবিধে হবে না তো? আগে, পরেশ বলল, আগে অসুবিধা হবে কেন? আমি যদি আপনাকে মনোনীত করি, কবে আপনি জয়েন করতে পারবেন? যবে বলবেন। একবার আমায় ঢাকায় যেতে হবে, সেখানকার বাসা তুলে নিয়ে দেশে গিয়ে মার সঙ্গে একবার দেখা করেই চলে আসতে পারি। ও, দেশে আপনার মা আছেন বুঝি? আচ্ছা, বেশ বেশ। যতগুলি দরখাস্ত এসেছিল তার মধ্যে থেকে বেছে বেছে আমি যাদের ডেকেছিলাম তাদের প্রায় সকলের সঙ্গে দেখা হয়ে গেছে। আজ আপনি এলেন, আর বাকি মাত্র 2 জন, তাদেরও কাল ডেকেছি। তাদের সঙ্গে দেখা হয়ে গেলে পরশু আমি স্থির করব কাকে এই পদ দেব। আপনি কি করবেন? এই 2 দিন এই কলকাতাতেই অপেক্ষা করবেন? পরেশ বলল, আপনি যা বলেন। আমি তবে আপনাকে স্পষ্টতই বলি, পূর্বে যতগুলো লোক এসেছিলেন তাদের সকলের চেয়ে আপনাকেই বেশি যোগ্য বলে মনে করি।
কাল যে দুজনে আসবার কথা তাদের অবশ্য অবশ্য দেখিনি তাদের অবশ্য এখনো দেখিনি। এই সময় একটি 12-13 বছরের সুন্দরী মেয়ে, অঙ্গে তার ইংরেজি ফ্রক, রুক্ষ সূক্ষ্ম এলো চুল ফিতায় বাঁধা, লাফাতে লাফাতে সেই ঘরে প্রবেশ করলো এবং আগন্তুকের প্রতি দৃষ্টিপাত না করে রায়বাহাদুরের গলা জড়িয়ে অনুচ্চ স্বরে বলল, ড্যাডিমণি, আজ তো ফান ফ্রাইডে, আজ কি আমরা বায়োস্কোপে যাব? পরেশ মনে মনে করল, মোলো যা, ঢেরে কেষ্ট মেয়ের রকম দেখো, আবার ড্যাডিমণি, ইঙ্গ বিঙ্গ এই জন্যই বলে বোধ হয়। রায়বাহাদুর কন্যার পিঠে আদরের মৃদু আঘাত করে বললেন, যাবি যাবি তো পাগলি। মহা আনন্দে নাচতে নাচতে সে প্রস্থান করল। রায়বাহাদুর বললে, দুদিন আপনি থেকেই যান না, আপনার বাসায় ঠিকানা দিয়ে যান, পরশু রোববার সকালে যা হোক একটা কিছু খবর আপনাকে পাঠাবো। যদিও অন্য লোককে অ্যাপয়েন্ট করি, আপনার রাহা খরচের টাকাও পাঠিয়ে দেবো, না তো আপনাকে ডেকে পাঠাবো। পরেশ বলল, আগে কোনো বাসা তো এখনো ঠিক করিনি, যদি বলেন তো পরশু। আচ্ছা ঠিক আছে, তাহলে পরশু সকালে একবার এখানে এসে খবরটা নেবেন। বলে রায়বাহাদুর দাঁড়িয়ে উঠে পরেশের দিকে হস্ত প্রসারণ করল। পরেশ ভয়ে ভয়ে তার সঙ্গে করমর্দন করে বের হয়ে গেল। রায়বাহাদুর তখন টেলিগ্রামের ফর্ম নিয়ে তার পরিচিত ঢাকার কোন প্রবীণ উকিলকে সেই মর্মে একটি জবানি তার করলেন। জুনিয়র উকিল পরেশ ব্যানার্জি কি ধরনের লোক, কি চরিত্রের লোক, আমার সন্তানদের গৃহশিক্ষক হওয়ার সে কি উপযুক্ত? তার লেখা হলে রায়বাহাদুর ঘন্টা বাজালেন। আরদালি আসলো, সেই চিঠি নিয়ে রওনা হয়ে গেল। অপরাহ্নে কালে তারের জবাব আসলো, ওই যুবক অতি সচ্চরিত্র, সর্বাংশে উপযোগী। এই উত্তর যখন এলো, রায়বাহাদুর তখন তার কর্মস্থানে ছোট লাট সাহেবের কুঠি বেলভিউয়ারে পানশালা বর্ণিত ম্যানেজার তিনি নয়, তিনি বেলভিউয়ারের ইঞ্জিনিয়ার। বহুকাল সরকারি পূর্ত বিভাগে কর্ম করে বেলভিউয়ারের ইঞ্জিনিয়ার হয়েছেন। লোকে বলে ইনি ছোট লাট সাহেবের অত্যন্ত প্রিয় পাত্র। লাট সাহেবের পত্নীর তো চ্যাটার্জি না হলে এক মুহূর্ত চলে না। নেকলেস মেরামত করাতে হলে চ্যাটার্জিকে হ্যামিল্টনের বাড়ি গিয়ে বসে থাকতে হয়। চ্যাটার্জি বলরুম সাজিয়ে না দিলে তো নৃত্য উৎসব হয়ই না। রোববার সকালে রায়বাহাদুর ভবনে এসে পরে শুনল তাকে মনোনীত করা হয়েছে। 7 দিন পরে এসে কাজে প্রবৃত্ত করতে হবে, এই করারে সেই দিন সে ঢাকা রওনা হলো। যথা সময় পরেশ এসে নতুন কাজে প্রবৃত্ত হলো। ছাত্র দুটি তার বেশ বাধ্য, বড়টির নাম সুবোধ আর ছোটটির নাম সুশীল। পড়াশোনাতেও মন আছে। সুবোধ স্কুলে যায়, সুশীল এখনো স্কুলে ভর্তি হয়নি। বাড়িতেই পড়ে। রায়বাহাদুর ও পরেশের কর্মকুশলতায় খুব খুশি। ছাত্রদের পড়াবার অবসরকালে রায়বাহাদুরের লাইব্রেরি থেকে বই নিয়ে পরেশ বিভিন্ন অধ্যয়ন তৃষ্ণা মেটাতে লাগলো। মাঝে মাঝে রায়বাহাদুরের সঙ্গে নানা প্রসঙ্গে আলোচনা হয়। রায়বাহাদুর তার ওপর বিদ্যার পরিচয় পেয়ে ক্রমে তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে উঠতে লাগলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো, এদের ব্যবহার ভালো, অর্থ চিন্তা নাই। পরেশ যে আরামে দিন কাটাতে লাগলো। এইভাবে 3-4 মাস কাটাবার পর হঠাৎ রায়বাহাদুরের কনিষ্ঠ পুত্র সুশীলের 2-একটা কথায় তার মনটা বড়ই আন্দোলিত হয়ে উঠল। সুশীল একদিন অপরাহ্নে, অর্থাৎ তখনও তার দাদা স্কুল থেকে ফেরে নাই, হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা স্যার, ডেপুটি কাকে বলে? পরেশ বলল, ডেপুটি ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধ হয়, তারা মফস্বলে হাকিমি করে। হাকিমি কি স্যার? এই তারা অপরাধীদের বিচার করেন, লোককে জেলে দেন। ও আচ্ছা স্যার, আপনার ডেপুটি হতে ইচ্ছে করে? হ্যাঁ, পেলে তো বেঁচে যাই। কেন, ডেপুটিদের অনেক মাইনে বুঝি? হ্যাঁ, মাইনে বেশি, মান সম্ভ্রম খুব। বালকটি বলল, আচ্ছা স্যার, আপনার কি বিয়ে হয়েছে? বালকের মুখে এই অপ্রত্যাশিত প্রশ্নে পরেশ কৌতুক অনুভব করে বলল, কেন বলো দেখি? সুশীল বলল,
ডেপুটি হতে আপনার খুব ইচ্ছে বলছেন, কিন্তু যাদের বিয়ে হয়েছে তারা তো ডেপুটি হতে পারে না, তাই জিজ্ঞাসা করছি। এই কথা শুনে পরেশ বুঝতে পারল বালকের এই উক্তির আড়ালে একটা কিছু রহস্য লুকিয়ে আছে। সে সাবধান হলো এবং বালকের প্রশ্নের উত্তর না দিয়ে বলল, হুম, আচ্ছা, যাদের বিয়ে হয়ে গেছে তারা ডেপুটি হতে পারে না, তোমায় কে বললে? বালক বলল, আমায় কেউ বলেনি। কাল রাতে আমরা ঘুমোচ্ছিলাম, বাবা মা শুয়ে বলা বলি করছিলেন, তাই থেকে আমি বুঝতে পেরেছি যাদের বিয়ে হয়ে গেছে তাদের ডেপুটি হওয়ার জো নেই। পরেশ হেসে বলল, হ্যাঁ, ঘুমোচ্ছিলে তো বাবা মার কথা শুনছিলে কি করে? না, সবটা ঘুমোচ্ছিলাম নাকি, একটু একটু ঘুমোচ্ছিলাম, একটু একটু জেগেছিলাম। পরেশ নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করলো, ও আচ্ছা, আর কি বলছিলেন তারা? মা বলছিলেন পরেশ ছেলেটি দেখতে শুনতে বেশ, স্বভাবও ভালো, ওর বিয়ে হয়ে গেছে কিনা খোঁজ নাও না, যদি না হয়ে থাকে লাট সাহেব তো তোমার হাত ধরা, তুমি ওকে কি একটা ডেপুটি করে দিতে পারো না? বাবা বললেন তা পারবো না কেন, বোধহয় পারি। আচ্ছা, কাল পরেশকে জিজ্ঞাসা করব। পরেশ বলল, আচ্ছা, আর কি বলেছিলেন তারা? বালক বলল, আরো বাবা কি বললেন আমি ভুলে গেছি স্যার। শুনে পরেশ হাসতে লাগলো। এই সময় আয়া দুধ খাবার জন্য সুশীলকে ডাকতে আসলো। সুশীল ভিতরে চলে গেল। পরেশ আপন মনে কথাগুলো আলোচনা করতে লাগলো। প্রথম নম্বর, বাড়িতে একটি বিবাহযোগ্য কন্যা বর্তমান। দ্বিতীয়ত, পরেশ তাদের স্বজাতি, স্বঘর, এবং সে যে বিবাহিত এ কথা কোনোদিন প্রকাশ করেনি। কেউ তাকে জিজ্ঞাসা করেনি বলে প্রকাশ করার কোনো প্রয়োজন হয়নি। তৃতীয়ত, রায়বাহাদুরের জামাতার জন্য একজন পদস্থ ব্যক্তির প্রয়োজন। 50 টাকা বেতনের গৃহশিক্ষক হলে চলবে কেন? যতই সে ভেবে দেখে ততই তার মনের ভিতরে বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। কেন জামাই করবার অভিপ্রায় রায়বাহাদুর দম্পতি অতি রাত্রে ওই প্রকার কথোপকথন করছিল, সেই দিনই রাত্রি খাবার সময় রায়বাহাদুর খোলা বারান্দার ইজি চেয়ারে বসে ধূমপান করতে করতে পরেশকে ডেকে পাঠালেন। পরেশ আসলে বললেন, বসো বসো, একটু কথাবার্তা কওয়া যাক। পরেশ বসল। প্রথমে দু একটা অবান্তর কথার পর রায়বাহাদুর জিজ্ঞেস করলেন, বাড়িতে চিঠিপত্র পাও? সবাই ভালো আছে? আগে হ্যাঁ। বাড়িতে তোমার কে কে আছেন বলেছিলে? আগে আমার বিধবা মা আছেন, একটি ছোট বোন, বিধবা জ্যাঠাইমা আছেন, আর একটি ছেলে আছে 12-13 বছরের। আজও বিবাহ করনি? পরেশের বুকটি দূর দূর করে উঠল, কিন্তু সে তৎক্ষণাৎ স্পষ্ট স্বরে মিথ্যা বলল, আগে না। কেন? তার কারণ? আগে ভালো উপার্জন করতে পারার আগে বিয়ে করাটা উচিত মনে করি না, সেই জন্যই করিনি, অন্য কোনো কারণ নেই। কথাটা শুনে রায়বাহাদুর খুশি হলেন। সেই দিন সে প্রসঙ্গে আর অধিক কথা চলল না। দিন 5-6 আর কোনো কথা এই সম্বন্ধে উঠল না। এতে পরেশ একটু অবাক হয়ে পড়ল। কিন্তু সপ্তম দিনে রাত্রি 10টার সময় রায়বাহাদুর তাকে তলব করলেন। আজ স্পষ্ট কথা। রায়বাহাদুর বললেন, দেখো পরেশ, আজ আমি তোমার কাছে একটা প্রস্তাব করব। বিষয়টি কি একটু কি বলে গিয়ে ডেলিকেট। ইচ্ছা হয় আজ তুমি উত্তর দাও, কিংবা যদি ভেবেচিন্তে দেখতে চাও আজই তোমার উত্তর আমার আবশ্যক নেই, ভেবেচিন্তে দেখে 2 দিন পরে আমায় বলো। রায়বাহাদুর ইজি চেয়ারে একটু উচ্চ হয়ে বসে বললেন, আমার মেয়ে সুনীতিকে তো তুমি দেখেছো, ডায়াসিশনে পড়ছে, এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, তাও বোধহয় শুনেছ। ওর বিয়ে দেওয়ার জন্য গিন্নি বড় ব্যস্ত হয়ে উঠেছেন। যেখানে পাত্র দেখা হলো কারো তো পছন্দ হয় না। এবার গিন্নির কি সুনজরে দেখছেন জানি না, ওর ভারী ইচ্ছে হয়েছে তোমার হাতেই সুনীতিকে সমর্পণ করে।
বলে রায়বাহাদুর নীরব হলেন। পরেশ লজ্জিতভাবে মাথা হেঁট করে নীরবে বসে রইল। প্রায় 1 মিনিট পরে রায়বাহাদুর আবার বলতে লাগলেন, সুনীতিকে তোমার পছন্দ কিনা জানি না, আর তোমার মাও বেঁচে রয়েছেন, তারও মতামত নেওয়া অবশ্য দরকার। আরো একটা কথা বলে রাখি, যদি অন্য বাধা না থাকে, তবে তুমি সেদিন যে বাধার কথা উল্লেখ করেছিলে, যে উপার্জনের জন্য না হলে তুমি বিবাহ করবে না, সে বিষয়ে একটা ব্যবস্থা করতে পারবো। তুমি বোধহয় জানো যে লাট সাহেব আমায় বিশেষ অনুগ্রহ করেন, তাকে ধরে তোমার একটা কিনারা আমি করে দিতে পারবো বোধ হয়। পরেশ প্রায় জড়িত স্বরে ধীরে ধীরে উত্তর দিল, আগে আপনি যা বললেন এ তো আমার প্রায় আশারও অতীত, পরম সৌভাগ্যের বিষয়। তবে মাকে একবার জিজ্ঞাসা করা দরকার, তার মত না নিয়ে। রায়বাহাদুর বাধা দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আমি তো আগেই বলেছি, তুমি চিঠিতে সব কথা লেখো, কিংবা না হয় বাড়ি যাও, মুখে তাকে সব কথা বলো, আর যদি মেয়ে দেখতে চান সঙ্গে করে নিয়ে আসতেও পারো। পরেশ বলল, আগে সেই বোধহয় ভালো হবে। বেশ, তবে তাই যাও। কথাটা পাকা হয়ে গেলে তোমাকে আমি লাট সাহেবের কাছে নিয়ে যেতে চাই। পরেশ কি বলবে স্থির করতে না পেরে কেবলমাত্র বলল, আগে আপনার যথেষ্ট অনুগ্রহ। পরদিন সন্ধ্যার ট্রেনে পরেশ ঢাকা যাত্রা করল। এখানে চাকরি করতে করতে আরো 2বার সে বাড়ি গিয়েছিল। শিয়ালদা স্টেশনে গিয়েছিল ভাড়াটিয়ার ঘোড়ার গাড়িতে। এবার রায়বাহাদুর নিজের মোটর গাড়িতে তাকে স্টেশন পৌঁছে দিয়ে আসলো। গত 2বার বাড়ি যেতে নিজের পকেট থেকে কষ্টে অর্জিত অর্থ বের করতে হয়েছিল, এবার কিছু উল্টে লাভ হলো। রায়বাহাদুর নিজেই তাকে 2nd ক্লাসের যাতায়াতের ভাড়া দিয়েছিলেন। পরেশ কিন্তু শিয়ালদায় গিয়ে ইন্টার ক্লাসের টিকিট খরিদ করল। 5 দিন পরে পরেশ বাড়ি থেকে ফিরে এসে সংবাদ দিল তার মা জ্যাঠাইমা উভয়ে এই বিবাহে মত দিয়েছেন এবং বলেছেন, আমরা এখন বৌমাকে দেখব না। অদিনে অলক্ষণে কি দেখতে আছে, বিয়ের পর বউ বরণ করে ঘরে তুলবো, সেই সময় মুখ দেখব। এখন থেকে গৃহিণী, আহারাদি অন্যান্য বিষয়ে পরেশকে আরো বেশি যত্ন করতে লাগলেন। লাট সাহেবের কাছে উপস্থিত হবার জন্য উপযুক্ত পোশাক রায়বাহাদুর নিজের খরচে তাকে দিয়ে নিজের হবু জামাই বলে পরিচয় করিয়ে দিলেন। লাট সাহেব সহাস্য বদনে পরেশের সঙ্গে করমর্দন করে তার সঙ্গে কথাবার্তা বললেন। বিদায়কালে পরেশের সাক্ষাতে তিনি রায়বাহাদুরকে বললেন, ওয়াও ওয়াও রায়বাহাদুর, বেশ উজ্জ্বল বুদ্ধি যুবক আনিয়া আছো, দেখি আমি উহার জন্য কি করিতে পারি। মাসখানেকের মধ্যেই বার্ষিক ডেপুটি মনোনয়নের সময় উপস্থিত হলো। গেজেট হবার পূর্বেই পরেশ জানতে পারল শিক্ষানবিশ ডেপুটিদের তালিকায় তার নাম উঠেছে এবং আলিপুর আদালতে তাকে কর্মশিক্ষা করতে হবে। কিছুদিন পরেই ধরাচূড়া বেঁধে পরেশ আদালত যেতে আরম্ভ করল। রায়বাহাদুরের ঘরে এখন সে বাস করে। পূর্বমতো তার পুত্রগণের শিক্ষকতা করে থাকে, তাদের ছেলেদের শিক্ষক হিসাবে কাজ করে থাকে। সুনীতি তার সামনে বড় আসে না, যদিও সে ফ্রক ছেড়ে শাড়ি ধরেনি এবং ডায়োসিসানের গাড়িতে নিয়মিত স্কুলে যায়। তথাপি বরকে লজ্জা করবার বংশানুক্রমিক প্রথা সে পরিত্যাগ করতে পারল না। এপ্রিল মাসে সুনীতির ম্যাট্রিক পরীক্ষা হবে। মে মাসে পরেশের ডেপুটি পদে পার্মানেন্ট হবার কথা, তাই জ্যৈষ্ঠ মাসের শেষাশেষি বিবাহ হবে এইরূপ স্থির আছে। সুনীতির পরীক্ষা হয়ে গেল, লিখেছে ভালো, পাস সে নিশ্চয়ই হবে। জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভে কিন্তু হঠাৎ এক অঘটন ঘটল। বেলভিউডারে রায়বাহাদুরের নিকট কাছে টেলিফোনে সংবাদ গেল, এজলাসে বসে কাজ করতে করতে হঠাৎ পরেশের ফিট হয়েছিল। চেয়ার শুদ্ধ হুড়মুড় করে সে পড়ে যায়। ভবানীপুরের ডাক্তার যতীন ঘোষ সেদিন
ঘটনাক্রমে কোনো মোকদ্দমার সাক্ষী স্বরূপ আদালতে উপস্থিত ছিলেন। খাস কামরায় নিয়ে গিয়ে রোগীর চিকিৎসা এবং শুশ্রূষা করেছেন। শুনে রায়বাহাদুরের মাথায় তো বাজ ভেঙে পড়ল। তিনি তৎক্ষণাৎ মোটর ছুটিয়ে আদালতে গেলেন। পরেশ তখন খানিকটা সুস্থ হয়ে চেয়ারে বসেছিল। ডাক্তারবাবু তার নাড়ি পরীক্ষা করছিলেন। রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, ভালো আছো? ব্যাপারটা কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু রায়বাহাদুরকে চোখ টিপে বললেন, বিশেষ কিছু নয়, বড় গরম পড়েছে কিনা তাই ফিট হয়েছিল। এখন বিশেষ কোনো আশঙ্কা আছে কি? না না, উপস্থিত কোনো আশঙ্কা নেই। রায়বাহাদুর পরেশকে এবং ডাক্তারকে নিয়ে মোটরে তুলে বাড়ি আসলেন। পরেশকে বিছানায় শুইয়ে শুশ্রূষার ব্যবস্থা করলো। ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, এই ডাক্তারবাবু, কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার বলো দেখি। ডাক্তারবাবু মুখ গম্ভীর করে বললেন, আরে গুরুতর ব্যাপার। এই যে মূর্ছা যে সে নয়, এ যে সে মূর্ছা নয়, মৃগী রোগ। হ্যাঁ, বলো কি? বলে রায়বাহাদুর সেখানে হতাশভাবে বসে পড়লেন। জড়িত স্বরে বললেন, হ্যাঁ, তবে তো যে কোনো সময় হঠাৎ, আরে আগে হ্যাঁ, হঠাৎ মৃত্যু হতে পারে। ওষুধের ব্যবস্থা করে দিন দুই বিশ্রাম করতে উপদেশ দিয়ে ভিজিটের টাকা নিয়ে ডাক্তারবাবু প্রস্থান করলেন। পরদিন সকালে পরেশকে দেখতে এসে রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, বাবা, কি এরকম আর কি কখনো তোমার ফিট হয়েছিল, না এই প্রথম? পরেশ ক্ষীণ স্বরে বলল, আগে আগে দুইবার হয়েছিল। শেষবার দিন কতক আসার আগে বার লাইব্রেরিতে বসে অন্য জুনিয়র উকিলদের সঙ্গে তাস খেলছিলাম, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ি। এইটাই প্রথমবার? সেবার আমি বিয়ে পাশ করে দেশে গেছি, একটা বিয়ের নেমন্তন্ন খেতে বসেছিলাম, খেতে খেতে ফিট হয়। হ্যাঁ হ্যাঁ। রায়বাহাদুরের মুখখানা গম্ভীর হয়ে গেল। সে মুখখানা গম্ভীর করে তিনি বসে রইলেন। তারপর উঠে বাড়ির মধ্যে চলে গেলেন। গৃহিণী স্বামীর মুখে পরেশ সম্বন্ধে ডাক্তারের মন্তব্য গতকালই শুনেছিলেন। এখন তার আরো দুবার মূর্ছা দেওয়ার ইতিহাস শুনে বললেন, ওগো, তুমি অন্য পাত্র দেখো, ও ছেলেকে কিছুতেই আমি মেয়ে দেব না। পরে সুস্থ হয়ে আবার আদালত বের হতে লাগলো। রায়বাহাদুর একদিন অবস্থা বুঝে মিষ্টি কথায় স্নেহপূর্ণ ভাষায় তার পূর্ব প্রস্তাব প্রত্যাহার করলেন। পরেশ দুঃখিত হয়ে বললেন, আগে আমি নিজেই আপনাকে জানাবো ভেবেছিলাম। যতীনবাবু ডাক্তারও আমায় বলেছেন এই অবস্থায় বিবাহ করা কিছুতেই উচিত নয়। এই কথোপকথনের অল্পদিন পরেই পরেশের বদলির গেজেট প্রকাশিত হলো। ভিতর ভিতর রায়বাহাদুর কল করেছিলেন সন্দেহ নাই। রায়বাহাদুর অন্য পাত্রে কন্যা সম্প্রদান করলেন। ছেলেটি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছিল। শাসালো শ্বশুর দেখে বিলাত যেতে চাইল এবং মাস দুই পরে শ্বশুরের টাকায় বিলাতে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল। ডেপুটি পদে পাকা হয়ে পরেশ টাঙ্গাইল মহকুমায় সেকেন্ড অফিসার স্বরূপ বদলি হলো। প্রথম প্রথম রায়বাহাদুর পরেশের সংবাদ নিতেন, ক্রমে সেটা কমে এলো, শেষে একবারে বন্ধই হয়ে গেল। বছরখানেক পরে পরেশের সাব ডিভিশনাল অফিসার প্রবোধবাবু ছুটি নিয়ে কলকাতায় আসলেন। একদিন রায়বাহাদুরের সঙ্গে তার আলাপ হলো। টাঙ্গাইলে ছিলেন শুনে রায়বাহাদুর তাকে পরেশের খবর জিজ্ঞাসা করলেন। প্রবোধবাবু বললেন, হ্যাঁ, পরেশের সেখানে বেশ আছে, পরেশ তো সেখানে বেশ আছে, রাজকর্ম করছে, এই কিছুদিন হলো সেকেন্ড ক্লাস পাওয়ার পেয়েছে। রায়বাহাদুর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ শোনো না, এই বিয়ে করেছে? হ্যাঁ করেছে বই কি, এই ছেলে পুলে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তার একটি ছেলে একটি মেয়ে। হ্যাঁ, বিবাহ করলো কবে? আর বছর ঘুরতে ঘুরতে একটি ছেলে একটি মেয়ে? হ্যাঁ, এই কত বড় ছেলে মেয়ে? রায়বাহাদুর সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ছেলেটি বড়,
বছর 6 হবে, আর মেয়েটি বছর খানিক। রায়বাহাদুর শুনে বিস্মিত হলেন, কিন্তু মনের বিস্ময় মনে গোপন করে বললেন, বেশ বেশ বেশ। কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞাসা করলেন, পরেশের স্বাস্থ্য এখন কেমন? স্বাস্থ্য? প্রবোধবাবু বললেন, স্বাস্থ্য তো ভালোই। সেখানে কোনোদিন ফিট টিট হয়েছিল? না, ফিট হবে কেন? রায়বাহাদুর বললেন, না, এখানে যখন ছিল একদিন এজলাসে বসে তার ফিট হয়েছিল। প্রবোধবাবু বললেন, না, সেখানে তো কোনোদিন ফিট ঠিট হতে দেখিনি তার। রায়বাহাদুর একটু গোপন অনুসন্ধান করে জানতে পারলেন, যতীন ডাক্তার যিনি আলিপুরে পরেশের ফিটের দিন চিকিৎসা করেছিলেন, তিনি পরেশের স্বগ্রামবাসী এবং সতীর্থ বন্ধু বিশেষ, এবং পরেশ এখানে থাকাকালীন সে প্রায় তার বাড়ি গিয়ে আড্ডা দিত। রাত্রে রায়বাহাদুর পরেশ ঘটিত নতুন খবরগুলো সমস্তই তার গৃহিণীর কাছে প্রকাশ করলেন। গৃহিণী বললেন, আরে, এখন বুঝতে পারা যাচ্ছে ওইসব ফিট সব মিথ্যে। নিজের কাজটি বাগিয়ে নিয়ে কেবল বিয়েটা বন্ধ করার জন্য কৌশল করেছিল। রায়বাহাদুর বললেন, আমরা গর্ব করে থাকি আমরা কলকাতার লোক, ভারী চালাক, কিন্তু ঢাকার বাঙালটা এসে আমাদের কি ঠকানিটাই না ঠকিয়ে গেল বলো দেখি। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।